আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি ডাব্লিউবিসিএস বা ধরো পিএসসির পার্সোনালিটি টেস্ট সম্পর্কে কিছু বলতে। তো প্রথমেই বলি যে আমার নিজের ক্ষেত্রে ডাব্লিউবিসিএস 2022-এর গ্রুপ এতে পার্সোনালিটি টেস্ট দিয়েছি এবং 2023-এর ক্ষেত্রে ডাব্লিউবিসিএসের এ এবং বি উভয় গ্রুপেই আমার কল ছিল। তো সেই সুবাদে পিএসসিতে দুবার পার্সোনালিটি টেস্ট দেওয়ার একটা সৌভাগ্য হয়েছিল, কিন্তু আমার পার্সোনালিটি টেস্টে কিন্তু নাম্বার বেশি আসেনি। সুতরাং এক্ষেত্রে আমার বিশাল যে নাম্বার পেয়েছি বা আমি খুব বেশি ভালো জানি সেসব কিছুই না, কিছু অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। যদি তোমাদের উপকার হয়, কারণ পরবর্তী ক্ষেত্রে তোমরাও ডাব্লিউবিসিএসে অনেকে কল পেয়েছো, কিছুদিন পরে তোমরাও ইন্টারভিউ দেবে, পার্সোনালিটি টেস্ট দেবে, সেক্ষেত্রে আমার অভিজ্ঞতা শেয়ার করছি। যদি কিছু সুবিধা উপকার হয় তাহলে আমার খুব ভালো হবে, আমি নিজের দিক থেকে কৃতার্থ মনে করব। দেখো, পার্সোনালিটি টেস্টে সবার আগে যে জিনিসটা দেখা হয় যে তোমার ব্যক্তিত্ব কেমন। প্রথম জিনিস হলো যে ব্যক্তিত্বটা কেমন তোমার, তুমি মানুষটা হিসেবে কেমন, তুমি অ্যাজ এ অফিসার হিসেবে তুমি ফিট অর আনফিট, এটাই বিচার করা হয়। তো সেই ক্ষেত্রে তোমার নিজেকে উপস্থাপন করার একটাই উপায় যে তুমি যে মানুষ ঠিক সেই মানুষটাই নিজেকে প্রেজেন্ট করো। তুমি ওইখানে প্রথমে একটা জিনিস হয়, আমরা মনেকে ওভার স্মার্ট সাজার চেষ্টা করি। আমি নিজে যে মানুষ বা আমার নিজের ব্যক্তিত্ব যেমন, তার থেকে ঘুরিয়ে আমি অন্যভাবে প্রেজেন্ট করার চেষ্টা করি। আর এইখানেই আমাদের সব থেকে বড় ভুলটা হয়। কারণ আমাদের টেবিলের উল্টো দিকে যিনি বসে আছেন বা যে বোর্ড বসে আছে, সেই বোর্ডের প্রত্যেকেই প্রচুর প্রচুর অভিজ্ঞতা। এবং আমাদের কথার ধরন, কথাবার্তা বলা, সব কিছুর মধ্যে দিয়ে জাজমেন্ট করেন আমরা। ওখানে কটা প্রশ্ন ধরলো, কটা প্রশ্নের উত্তর পারলে বা পারলে না, সেটা কোনো ফ্যাক্টর করে না। কিন্তু তুমি প্রতিটা মুহূর্তে তোমার রিয়াকশান কেমন, তোমার এক্সপ্রেশান কেমন, তুমি কঠিন পরিস্থিতি কেমনভাবে হ্যান্ডেল করছো, সেইগুলো দেখার জন্যে ওনারা ওখানে আছেন। এবার আমার যদি নিজের অভিজ্ঞতা বলি, 2022 সালের ক্ষেত্রে যে জিনিসটা ঘটেছিল পার্সোনালিটি টেস্টে, সেক্ষেত্রে আমাকে কিন্তু ইন্ট্রো বা ইন্ট্রোডাকশান চাওয়া হয়নি। 23-এর ক্ষেত্রেও একই ঘটনা হয়, কোনো ইন্ট্রোডাকশান চাওয়া হয়নি। 22-এর ক্ষেত্রে আমার অপশনাল সাবজেক্ট থেকে কিছু কোশ্চেন বেশি করা হয়েছিল, নিজের জেলা থেকে কোশ্চেন, পঞ্চায়েত ব্যবস্থা থেকে কোশ্চেন করা হয়েছিল, তারপর স্ট্রি থেকে এবং পলিটি থেকে কিছু কোশ্চেন বেশি করা হয়। এটা ছিল 2022 সালের অভিজ্ঞতা। এবং 2023 সালের ক্ষেত্রে যে জিনিসটা ঘটে, আমার এমনি যেহেতু একটা প্রফেশনে যুক্ত ছিলাম বা এখনও আছি, আমার সেই প্রফেশন থেকে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করা হয়। আর তারপরে আমার নিজের জেলা থেকে কিছু কোশ্চেন অবশ্যই জিজ্ঞাসা করেন, ইন্ডিয়ান পলিটি থেকে কিছু কোশ্চেন বা আর্টিকেল জিজ্ঞাসা করা হয়, ইংরেজি থেকে দুটো একটা কোশ্চেন জিজ্ঞাসা করা হয়। এভাবে 23-এর ইন্টারভিউ গিয়েছিল। আসলে যে জায়গাগুলো আমি বলবো যে হ্যাঁ, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বলতে চাইছি যে কোন ল্যাঙ্গুয়েজে আমার ইন্টারভিউ হয়েছিল, বাইল্যাঙ্গুয়াল। অধিকাংশ ইন্টারভিউ পোর্শনটাই গেছিলো বাংলাতেই, ইংরেজিতে সামান্য দু একটা কোশ্চেন অ্যান্সার হয়েছিল। আর 23-এর ক্ষেত্রে আমার নিজের গ্র্যাজুয়েশন সাবজেক্ট থেকে কোশ্চেন করা হয়েছিল, কিন্তু 22-এ আমার গ্র্যাজুয়েশন সাবজেক্ট বা আমার প্রফেশন থেকে কিন্তু কোনো কোশ্চেন করা হয়নি। এবার পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রে সর্বপ্রথম যে জিনিসটা তোমাদের মনে রাখতে হবে, মানে যে গাইডেন্সের কথাটা বলি, যে তোমার পোশাক আশাক। দেখো, মানুষের পোশাক আশাকেই তার মনের ভাব বা বাহ্যিক জিনিসটা বোঝা যায়, সে কী পছন্দ করে। সুতরাং তোমাদের পোশাকটা হবে সাবলীল, সুন্দর। গরমের সময় যদি হয়, তো গরমের সময় তোমরা যে পোশাকটা ব্যবহার করতে পারো, যেটা লাইট কালারের কোনো শার্ট, ডিপ কালারের প্যান্ট, অবশ্যই পায়ে শু থাকবে, এটা এনাফ। এখন ব্লেজার চাপানোর সময় নয়। আর শীতের সময় ছেলেদের ক্ষেত্রেই বলছি, শীতের সময় অবশ্যই ব্লেজারটা
প্রেফার করবে ব্লেজারটা পরলে একটু ভালো লাগে আর কি। ব্লেজার পরতেই হবে সেরকম কোনো বিষয় না, ব্লেজার না পরলে নাম্বার কম পাবো বা চাকরি হবে না এরকম কোনো বিষয় কখনোই নেই। করতে পারো তুমি। সবথেকে বড় কথা, তুমি যে পোশাকে কমফোর্টেবল, কমফোর্ট জোনটা তোমাকে মেনটেন করতে হবে। কমফোর্টেবল তুমি যে পোশাক, সেই পোশাকেই তোমার ওখানে ঢোকা উচিত। মেয়েদের ক্ষেত্রে সালোয়ার কামিজ বা শাড়ি, লাইট কালারের শাড়ি সহজে পরতে পারো। তবে মেয়েরা হিল তোলা জুতোটা যেন ইউজ করো না, হিল তোলাটা একটু অন্যরকম লাগে। এই ক্ষেত্রে মেয়েদের নর্মাল স্বাভাবিক শাড়িতেই প্রেফার করা যায়। শীতের সময় তোমরা ওই কার্ডিগান বা এই ধরনের কোনো ব্লেজার ইউজ করতেই পারো যদি খুব শীত পড়ে। আর এটা হলো পোশাকের ক্ষেত্রে বলতে পারি। আর পোশাক বাদ দিয়ে প্রথমে যখন ঢুকছো বোর্ডে, প্রথমেই মে আই কাম ইন বলে ঢোকাটা উচিত। আমাদের অনুমতি নেবে, নেওয়ার পরে তুমি ওখান থেকে ঢোকার পরে যখন যে চেয়ারটা দেওয়া আছে, তুমি চেয়ারটা ঠিক ডান পাশে গিয়ে দাঁড়াবে। ডান পাশে গিয়ে দাঁড়ালে তারপরে তুমি ওনার থেকে গ্রিটিংস করলে যে গুড মর্নিং বা গুড আফটারনুন। গ্রিটিংস করার পরে ওনারা বসলে থ্যাংক ইউ বলে সবাইকে, এবং বোর্ডে যিনি চেয়ারম্যান থাকবেন তাকেই সবার আগে গ্রিটিংস করবে। কিন্তু যদি বোর্ডে চেয়ারম্যান কোনো পুরুষ থাকেন, বোর্ড মেম্বার মহিলা থাকেন, তো তুমি সবার আগে মহিলাকে গুড মর্নিং ম্যাম বা গুড আফটারনুন ম্যাম, তারপর বাদ বাকি সবাইকে গ্রিটিংস করো। করার পরে তুমি বসলে, রিল্যাক্সড পজিশনে বসার পরে তারপরের কাজ হলো ওনারা যা কোশ্চেনটা করবে সেই অনুযায়ী তুমি অ্যান্সার করলে। বসার পশ্চারটা অবশ্যই ভালো হওয়া উচিত, মেরুদণ্ড সোজা রেখেই। হাত দুটো তোমার পায়ের থাইয়ের উপরেই রাখো, যেন তোমাকে দেখে রোবোটিক কোনো ভাব মনে না হয়। তুমি না সাবলীল হয়ে একটু চেয়ারে হেলান দিয়ে হেলেই বসো, একবার সোজা কাট হয়ে বসতে হবে এরকম কোনো মানে নেই। এবার তোমার যা কোশ্চেন হবে তুমি সেই অনুযায়ী অ্যান্সার করবে, যেটা জানবে না, না জানলে বলবে যে স্যার এটা আমার এখন মনে পড়ছে না, আমি পরে জেনে নেবো, সরি। আর দ্বিতীয় কথা হলো, যিনি প্রশ্ন করবেন তার দিকে তাকিয়ে অ্যান্সার করবে। এরকম যিনি প্রশ্ন করছেন তার দিকে না তাকিয়ে অন্য দিকে তাকিয়ে অ্যান্সার করা মোটেও নয়, কিংবা নিচের দিকে চোখ রেখে অ্যান্সার করা, এরকম করবে না। তবে হ্যাঁ, যখন কথা বলবে তখন শুধুমাত্র একজনের দিকে তাকাবে না, চোখটা যেন সব দিকে মাঝে মাঝে ঘোরে, তাহলে ব্যাপারটা ভালো লাগবে যদি সব মেম্বারকে অবজার্ভ করছো। এটাই হলো তোমার মেন ইন্টারভিউ রুমের অ্যাটমসফিয়ার। আর ওখানে সব থেকে বড়ো জিনিস, তুমি টেনসড হবে না। তুমি অ্যান্সার জানো না, তুমি যদি সব জানতে তাহলে তুমি চেয়ারে গিয়েই বসতে, তুমি ওখানে বসতে না। তো তুমি জানো না এটা ভেবে নিয়েই যাবে। কোনো ব্যক্তি 100% জেনে যেতে পারে না, না জানাটাই স্বাভাবিক, কারণ তুমি এখনও শিক্ষানবিশ, জীবনে আমাদের শিক্ষা শেষ নেই। এরপরে তোমাদের কি হবে, যে হয়ে যাওয়ার পরে ওনারা বলবেন যে ইউর ইন্টারভিউ ইজ ওভার, ইউ মে কাম ইন, ইউ মে গো, থ্যাংক ইউ এরকম বলতে হবে। তোমরা থ্যাংক ইউ বলে গ্রিটিংস করে বেরিয়ে আসবে এবং বাইরে চলে আসবে। এবার আমি এই ক্ষেত্রে তোমাদের কোন দিকটা বেশি পড়তে বলবো বা জোর দেবো, পড়ার বিষয়ে যদি আসি, সবার আগে পড়ার বিষয়ে তোমাদের আসতে হবে তোমার নিজের জেলা। প্রথমে তোমার নিজের ব্লক জানবে, ব্লক জানার পরে তোমার ব্লকে যদি কোনো স্পেশালিটি থাকে সেটা তুমি জানলে, তারপর তোমার সাব ডিভিশন সম্পর্কে ভালো জানবে, তারপর নিজের জেলা জানার পরে তারপরে জানবে টোটাল পশ্চিমবঙ্গ সম্পর্কে। এবার তোমার নিজের জেলা, এবার সমস্যা কী, সুবিধা কী, কোনো ইস্যু চলছে কিনা কারেন্ট, সেগুলো দেখবে। জেলা মাস্ট অবশ্যই দেখবে। এবং সবথেকে বড় জিনিস, এখন অনগোয়িং কোনো ইস্যু তোমার জেলাতে চলছে কিনা অবশ্যই খবর রেখো। তোমার জেলায় কোনো বিখ্যাত ব্যক্তি বা জেলায় কোনো গুরুত্বপূর্ণ কোনো ঘটনা ঘটেছে কিনা, বা তোমার জেলায় কোনো বর্ডার শেয়ার করে কিনা, তোমার জেলায় পপুলেশন কেমন, জেলার সেক্স রেট কত, সেক্স রেশিও, তারপরে তোমাদের ইনফ্যান্ট মর্টালিটি রেট, এমএমআর রেট, তারপরে ডেথ রেট, সেন্সাসের ডাটাগুলো অবশ্যই পড়বে। শুধু তোমার জেলা না, পশ্চিমবঙ্গ সঙ্গে ভারতবর্ষে সেন্সাসের ডাটা পড়লে। এরপর কী করলে, তোমার যদি পঞ্চায়েত অ্যাক্ট বা পঞ্চায়েত ইলেকশন সম্পর্কে পশ্চিমবঙ্গের, সেই অ্যাক্টগুলো অবশ্যই পড়ে নিও। হিস্ট্রির ক্ষেত্রে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের পোর্শনটা বেশি পড়বে,
এই জায়গাটা পার্সোনাল টেস্টে বেশি প্রয়োজন হয়, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। আর জিওগ্রাফির ক্ষেত্রে তোমরা শুধুমাত্র পশ্চিমবঙ্গের জিওগ্রাফিটাই পড়বে। এক্ষেত্রে আমি বলবো যে কার্তিক চন্দ্র মণ্ডলের বইটা খুব উপকার দেবে। কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই পড়তে হবে, কারেন্ট রিলেটেড টপিক। সাধারণত যদি ইউপিএসসি ইন্টারভিউর ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্সটা খুব ভ্যারি করে, সেক্ষেত্রে তোমরা ওই টাইমস অফ ইন্ডিয়াটা পড়বে। এতে তোমার দুটো উপকার হবে, টাইমস অফ ইন্ডিয়াটাই পিএসসি অনেকটা ফলো করে দেখেছি ট্রেন্ড হিসাবে। আর টাইমস অফ ইন্ডিয়াতে পড়লে, ইংরেজি পেপারটা পড়লে তোমাদের ইংরেজিটা সড়গড় হবে। যাদের ইংরেজি দুর্বল, অবশ্যই নিজের আয়নার সামনে নিজে ইংরেজি বলা প্র্যাকটিস করো, তাহলে তোমাদের ইংরেজিটা উন্নতি হবে। স্পোকেন ইংলিশের কোর্সে ভর্তি হলে সে তো অবশ্যই ভালো, কিন্তু সবাই তো অ্যাফোর্ড করতে পারবে না বা সবার যাওয়া সম্ভবও না। সেক্ষেত্রে তুমি ইংরেজিতে কথা বলো, তুমি ভাঙা ভাঙা ইংরেজিতে বলো, কিন্তু আস্তে আস্তে বলার চেষ্টা করো, দেখবে ঠিক তুমি বলতে পারবে। আমরা প্রত্যেকেই বাংলা মিডিয়ামের বা ছাত্র, আমাদের ক্ষেত্রে প্রত্যেকের ইংরেজিতে কিছু না কিছু বাধে, ওনারাও সেটা জানেন। এবং তুমি পরবর্তীকালে যখন সেই চেয়ারগুলোতে বসবে, তখন তুমি নিজেই তার সঙ্গে অ্যাডপ্টেড হয়ে যাবে। আর এক্ষেত্রে তোমাদের নিজের গ্র্যাজুয়েশন সাবজেক্টটা অবশ্যই দেখে দিও। অপশনাল সাবজেক্ট তোমাদের না থাকলেও অনেক সময় অপশনাল সাবজেক্টে কোশ্চেন করে, বিশেষ করে যখন WBCS-এর ইন্টারভিউ দেবে, তো সেই ক্ষেত্রে অপশনাল সাবজেক্ট কী ছিল সেগুলো একটু দেখে যেও। আর সাধারণত সায়েন্স ব্যাকগ্রাউন্ড যারা আছো, সায়েন্স থেকে কিন্তু প্রচুর কোশ্চেন করা হয়। বর্তমানে কারেন্ট ইস্যুতে কী কী চলছে সেইগুলো অবশ্যই দেখবে। কারেন্ট অ্যাফেয়ার্স বলতে গেলে লাস্ট 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স দেখো, তার বেশি যাওয়া লাগবে না। 3 মাসও বেশি বললাম, লাস্ট 2 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স মোটামুটি ভালো রকমভাবে দেখেছো। এই কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু খুব পড়ে। আর যেদিন ইন্টারভিউ দিতে যাবে সেই দিনে সকালের পেপারটা পড়ো, সেই অন্তত সেই সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমাদের চোখ কান সব খোলা থাকে যে ওই এক সপ্তাহে কী ঘটনা ঘটছে, মোটামুটি তার আগের এক সপ্তাহ। কারণ ওনারা সাধারণত ওই কারেন্ট ইস্যু থেকেও অনেক সময় তোমার মতামত জানতে চান। আর সবসময় এটা মনে করবে, গভর্নমেন্ট পলিসি তাকে কখনো খারাপ বলবে না, গভর্নমেন্ট পলিসি সবসময় ভালোর জন্যই আসে। কারণ প্রত্যেক সরকার, সে কেন্দ্রীয় সরকার হোক, রাজ্য সরকার হোক, প্রত্যেক মানব কল্যাণের জন্যই প্রত্যেকটা স্কিম নিয়ে এসছে। সুতরাং তোমাদের ক্রিটিসাইজ করার জায়গা নেই। তোমরা যদি বারবার চেষ্টা করেন যে ক্রিটিসাইজের জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন, তোমরা সেটা ডিফেন্ড করে তার পজিটিভ ফিডব্যাকটাই দিও। হ্যাঁ, তুমি বলতে পারো যে এইটা করলে আর একটু ভালো হতো, এইটুকু তুমি অ্যাডিশন করতে পারো। আর যদি তোমার নিজের কোনো প্রফেশনে যুক্ত থাকো, সেই প্রফেশন থেকে কেন আসছো তার জন্য উত্তরটা রেডি করে রেখো। অনেক সময় হয় যাদের স্যালারি বেশি বা ব্যাকগ্রাউন্ড ভালো ছিল, তাছাড়াও তোমরা এই জবে আসছো, কেন আসছো তার উত্তরটা তোমরা নিজেই ভালো জানো। সেটা রেডি করলে আশা করি যাবে। আর গ্রুমিংয়ের জন্য তোমরা অনেক সময় কোচিং সেন্টারে যেতে যাও, অবশ্যই যাও, কিন্তু কোচিং সেন্টারে যাওয়ার থেকে তোমার নিজের পড়াশুনো করা, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। অনেকেই মনে করি যে ইন্টারভিউতে কী প্রশ্ন ধরবে, পার্সোনাল টেস্ট মানে তো আমার শুধু টেস্টই করে যাবে, আমি পারলে হলো, না পারলেও না হলো না। ওখানে তোমার বেসিক নলেজ কিছু জানার দরকার আছে। তুমি সেগুলো যদি না জানো, তাহলে সেটা কিন্তু ইন্টারভিউতে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। সুতরাং তোমার পড়াশোনাটা খুব কন্টিনিউ চালিয়ে রাখতে হবে আর খুব সুন্দরভাবে প্রস্তুতি নেবে। ওই দিন আগের দিন রাত্রে খুব ভালোভাবে ঘুমাবে, রিল্যাক্স থাকবে, সর্বদাই মনে করবে তুমি এতগুলো পরীক্ষার ধাপ পেরিয়ে এসছো, মানে এটা শেষ ধাপ, তুমি এটাও পারবে। কনফিডেন্স যদি থাকে তোমার মধ্যে, তুমি অবশ্যই ক্র্যাক করবে। আর এই সমস্ত বিষয়ে পরামর্শ দেওয়ার মতো যোগ্যতা আমার নেই, কারণ পার্সোনাল টেস্টে আমার নাম্বার বিলো 80 আছে। এখনও অবধি নাম্বার পাইনি, কিন্তু আমি জানি আমার বিলো 80 আছে আউট অফ 200। তো সুতরাং আমার পার্সোনাল টেস্টে বিশাল ভালো হয়েছিল তা নয়, আমার যেটুকুন অভিজ্ঞতা আছে সেটুকুন শেয়ার করলাম। আরও অনেক গণ্যমান্য ব্যক্তি আছেন, সিনিয়র্স অফিসার্স আছেন, তারা অনেক ভালো মার্কস স্কোর করেছেন। তাদের কাছ থেকে মতামত নিও, কিন্তু প্রলোভনে পা দিও না। আমার কাছে এই ইন্টারভিউ দিলে 120 পাওয়া যাবে, 300 পাওয়া যাবে, এই সমস্ত গল্পে বিশ্বাস করো না। কারণ এখনকার দিনে এই মানুষ ঠকানোর ব্যবসাটা খুব ভালোভাবে চলছে। ঠকে যেও না। দেখো, ওখানে যাবে, কোচিং সেন্টারে যাবে, হ্যাঁ সেখানে ভালোভাবে পড়াবে, অবশ্যই তারা গাইড করবেন, তাদের সিনিয়রদের অভিজ্ঞতা তোমাদের অবশ্যই নেওয়া প্রয়োজন আছে। কিন্তু ওনাদের প্রলোভনে পড়ে গিয়ে কী হয়, ওখানে একটা জিনিস হয়, প্রত্যেক দিন ভাড়া করা কিছু ব্যক্তি আছেন, তারা নিজেদের মতো মতামত আমার উপর চাপিয়ে দিয়ে বেরিয়ে যান। তুমি 10 দিন 10টা বোর্ডে ইন্টারভিউ দিলে, কোচিং সেন্টারে গিয়ে 10 রকম ব্যক্তি 10 রকম মতামত তোমার মাথার মধ্যে চাপিয়ে দিল। আলটিমেট তুমি 10টা বোঝা মাথার মধ্যে নিয়ে তুমি বুঝতে পারলে না যে কোন বোঝাটা আমি টানবো। শেষে নিজের কনফিডেন্সটাই নষ্ট হয়ে গেল। ইন্টারভিউ বা পার্সোনাল টেস্ট ক্র্যাক করার মূল অস্ত্র হলো তোমার কনফিডেন্স। এই কনফিডেন্স যদি তোমার লুজ হয়ে যায় কোনো রকমে, তো মোটামুটি গেম ওভার তোমার।
তুমি যতই কোচিং সেন্টারে যাও, যতগুলোই মক দাও, কিচ্ছু হবে না। তোমার যদি ব্যক্তিত্ব বজায় থাকে, তোমার যদি কনফিডেন্স বজায় থাকে, তাহলেই তুমি পার্সোনালিটি টেস্ট ক্র্যাক করবে। তাই দৌড়িও না কোচিং সেন্টারের পিছনে, যেটুকুন গাইডেন্স প্রয়োজন হয় সেটুকুন নাও, নিজে বাড়িতে পড়াশোনা করো। যেটুকুন পারবে না, আমাদের মতো পিছিয়ে পড়া যারা এই বহু বছর ধরে ঠেক খেতে খেতে এসছে, তাদের কাছ থেকে পরামর্শ নিও, কিছু হেল্প পারলে করে দেবো। আমরা তো আর ওরকমভাবে ওই ব্যবসা করতে নামিনি। তোমাদের যদি কিছু হেল্প হয়, সেটাই আমরা চেয়েছি। আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশানে, চ্যানেলের ডেসক্রিপশান আছে। যদি ওখানে জয়েন হয়, ওখানে অনেকেই আছে যারা তোমাদের মতোই, কেউ অফিসার হয়েছে, কেউ হওয়ার পথে আছে। আমি নিজেও অ্যাসপিরেন্ট ছিলাম, আছি, থাকবো, সারা জীবন অ্যাসপিরেন্টই আছি। অফিসার বা কোনো কিছু বলার এখনও যোগ্যতা অর্জন করতে পারেনি। অফিসার মানে সে সব কিছু জানে এরকম কোনো বিষয় নয়। তাই বারবার বলি তোমাদের যে নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়াও। সবসময় আমার হেল্প পাবে, এখনও পাচ্ছ, আশা করি ভবিষ্যতেও পাবে। আজকে এই পর্যন্তই রাখি। আর যদি কারোর পার্সোনালিটি টেস্ট বা কোনো বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে, কোনো জানার বিষয় থাকে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিও। ওখানে কোশ্চেন করলে আমার থেকে অনেকেই সিনিয়র আছে এবং অনেক এক্সপিরিয়েন্সড আছেন, তারা তোমাদের অবশ্যই হেল্প করবে। ভালো থেকো, ইন্টারভিউ দিও। আশা করি তোমরা প্রত্যেকেই, তোমাদের মধ্যে পোটেনশিয়াল আছে ইন্টারভিউ ক্র্যাক করার। প্রত্যেকে নিজের আত্মবিশ্বাসটা বজায় রাখো আর পড়াশোনা চালিয়ে যাও। থ্যাংক ইউ।